যখন কেউ পাশে থাকে না তখন আমাদের জীবনে যার কোনো ভ্যালু থাকে না সেই কিন্তু সঙ্গ দেয়। এই যেমন দেখো না, আজ গাছে নয়নতারা ছাড়া অন্য কোনো ফুল ফোটেনি, কিন্তু যেদিন জবা, বেলি, জুঁই ফোটে তাদের ভিড়ে এই নয়নতারা হারিয়ে যায়। আজ তারা কেউ নেই, কিন্তু এই যাকে এতদিন গুরুত্ব দিতাম না সেই আজ আমার অসমের সঙ্গী। এই জরুরি কথাটা আমি আজ ফুলের সাথে তুলনায় বললাম, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা মানুষের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। জানালার ওপাশে আমার ছেলে খুব আগ্রহ সহকারে আমাকে বলল, মা তোমার ভিডিওটা আজ করে দেব। আমার খুব ভালো লাগলো ওর কথাটা শুনে, তাই ওর আগ্রহটাকে আর না করলাম না। বারান্দায় বেশ কয়েকটা ফুলের গাছ রয়েছে, আর সেখানে যে পরিমাণ ফুল ফোটে তাতে আমার রোজকার পুজোটা হয়ে যায়। রোজের পুজোর জন্য আর ফুল কিনি না, তবে বৃহস্পতিবার ফুলের সাথে আরও অন্যান্য জিনিস লাগে, তো তাই সেই ফুলটা আমি বাজার থেকেই কিনে নিই। সকালের যাবতীয় কাজকর্ম সেরে এখন রান্নাঘরে এসেছি। আজ কাতলা মাছের ঝোল রান্না করব আলু এবং বেগুন দিয়ে, আর সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু মাছের ঝোলে ব্যবহার করব, তাই আলু এবং বেগুনগুলো লম্বা লম্বা করে কেটেছি, আর মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই এক টুকরো আদা একটু কুচিয়ে নিয়ে আমি মিক্সির বাটিতে নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ মতো গোটা জিরে, জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো। আর দিচ্ছি 1/2 চা চামচ মতো মৌরি, তার সাথে কয়েকটা গোলমরিচ, 2-3টে মতো এলাচ। আর এই রান্নাটা শুকনো লঙ্কার ঝালেই হবে, তবে তোমাদের অসুবিধা থাকলে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, তবে শুকনো লঙ্কায় টেস্টটা বেশি ভালো আসে। আর একটা বেশ বড় সাইজের টমেটো, একটু জল দিয়ে এই সব কিছুর একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো মতো গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে তারপর তুলব। আর একটা কথা এখানে বলে রাখি, কড়াই যখন খুব ভালো মতো গরম হবে তারপরে সর্ষের তেলটা দেবে, এবং তেল ভালো মতো গরম হলে তারপর মাছের পিসগুলো দিয়ে ভাজবে। তাহলে দেখবে কড়াইতে এই মাছের পিসগুলো আটকে ধরবে না। মাছের পিসগুলো সব ভেজে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে লম্বা লম্বা করে যে বেগুন কেটে রেখেছিলাম সেগুলো ভেজে রাখবো। আর বেগুন ভাজার সময় নুন এবং হলুদ গুঁড়ো কিছু ব্যবহার করছি না, শুধু তেলে এই বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন তো এমনিই নরম হয়, তার উপর যদি নুন দিয়ে ভাজি তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখো বেগুনগুলো খুব সুন্দর করে ভেজেছি। এবার এই তেল থেকে বেগুনগুলো তুলে নেব। বেগুন ভাজতে তো বেশ অনেকটাই তেল লাগে, দেখো বেগুন অনেকটাই তেল নিজের মধ্যে টেনে নিয়েছে, আর সেই কারণে কড়াইতে কিন্তু তেলের পরিমাণটা খুব অল্পই রয়েছে। তো আমি এখানে আরেকটু তেল যোগ করেছি। আর এই রান্নার ফোড়নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখলে তো ফোড়নে কি কি দিয়েছি। 2টো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়েছি, আর তাছাড়া একটু মেথি, একটু কালো জিরে আর একটু জিরে, এই সব কিছু মিলিয়ে ধরো 1/2 চা চামচের একটু বেশি হবে। তারপর ফোড়নটা খুব বেশি ভাজবো না, ফোড়নটা তেলের মধ্যে দিয়েই আমি এই লম্বা লম্বা করে যে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে একসাথে ভাজবো। কারণ ফোড়ন যদি আগে বেশিক্ষণ ভাজি তারপর আবার তার মধ্যে আলু দিয়ে ভাজবো তাহলে কি হবে বলো তো, ফোড়নটা না পুড়ে যাবে। এদিকে আলুটাও ভাজা হবে আর অন্যদিকে ফোড়নটাও ভাজা হবে, ফলে কোনো কিছুই আর পুড়বে না। তারপর আলু যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তখন যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো মতো এবার কষাবো। তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর রান্নার টেস্টকে ব্যালেন্স করার জন্য একটু চিনি তো মাস্ট। এবার ভালো করে সব মশলা একসাথে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর দেখবে এই কষাতে কষাতেই তোমার আলু একদম নরম হয়ে যাবে। আর রান্না যত ভালো করে কষাবে তার স্বাদ কিন্তু তত ভালো আসবে। মিক্সির বাটিতে একটু মশলা লেগেছিল আর রান্নাতে একটু জলের প্রয়োজনও ছিল, আমি সেই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ওই ধরো লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এই ঢেকে রাখার ফলে মশলা খুব সুন্দর কষানোও হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ এর মধ্যে আলু রয়েছে, তারপর আবার বেগুনগুলো পড়বে, তাই ঝোলটা অনেকটাই কিন্তু টেনে যাবে। ঝোল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো। দেখো একটু বড় বড় করেই কেটেছি, একটা বড় সাইজের টমেটো এইভাবে করে কেটে ঝোলে দিয়ে দিচ্ছি। এই যে লাস্টে টমেটোটা দিলাম, এটা না যখন ভাতে মেখে খাবে ঝোলটা তখন খুব ভালো লাগবে খেতে। আর টমেটো কিন্তু কাঁচা থাকবে না, কারণ এর মধ্যে যে গরম ভাবটা রয়েছে তাতে টমেটো নরম হয়ে যাবে, কিন্তু একদম গলে যাবে না আবার। আর তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়েছি এবং ভেজে রাখা বেগুনগুলো। বেগুন দেওয়ার পর আর বেশি ঘাটাঘাটি করব না, তাহলে বেগুন তো জানোই এমনিই নরম হয়, বেশি ঘাটাঘাটি করলে ঝোলের মধ্যে আবার মিশে যাবে, ভেঙে যাবে, সেটা ঝোলের টেস্টটাকেও খারাপ করে দেবে। লো ফ্লেমে 1 মিনিট ঢেকে রাখার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর তারপর এর ফাইনাল লুকটা দেখো।
রান্নার পাশাপাশি রান্নার পর সিঙ্কে তো বাসন জমা হতেই থাকে, তো সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। খুব বেশি বাসন আমি একসাথে সিঙ্কে জমাই না, এর আগের ভিডিওগুলোতেও তোমাদেরকে বারবার আমি সে কথাই বলেছি। কারণ কি হয় বলো তো, একসাথে যদি বেশি পরিমাণ বাসন জমা হয়ে যায় সেটা দেখতেও ভয় লাগে। আর যদি তোমার বাসনের পরিমাণ কম থাকে তো সেদিকে তাকালে দেখবে সেই ভয়টা লাগে না, তখন মনে হয় ও এই কটা বাসন তো ঠিক আছে মেজে নিচ্ছি। কিন্তু একবারে বেশি পরিমাণ বাসন যদি জমা থাকে তাহলে সেদিকে তাকাতেই ভয় লাগবে। তো সেই জন্য আমি অল্প অল্প করে বাসন যখনই জমা হয় আমি এরকম মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আর তাছাড়া আজ সন্ধেবেলা একটা বিয়েবাড়িতে যাওয়ার ব্যাপার রয়েছে, তো সেই জন্য রাতে রান্নাবান্নার কোনো ব্যাপার নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর যা যা বাসনকোসন থাকবে সব কিছু একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরও পরিষ্কার করে রেখে দেবো। এতে আমার রাত্রিবেলা যে কাজগুলো আমি করি আর কি, রান্নাঘর পরিষ্কার করে রাখা, তারপর পরের দিনের জন্য মানে পরের দিন সকালের জন্য যা রান্নাবান্না হবে সেই সবজিগুলো কেটে রাখা, এই সব কাজগুলো আমি এই দুপুরের মধ্যেই করে নেব। এতে কি হবে, আমি যে সন্ধেবেলা একটা জায়গায় যাব সেখানে আমি খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে এনজয়টা করতে পারবো। আমার মাথায় সেই চিন্তাটা থাকবে না যে পরের দিন সকালবেলা আমাকে খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হবে, কারণ আমার সবজি কাটা নেই, রান্নাঘর অপরিষ্কার রয়েছে, বেসিনে কিছু বাসন জমা রয়েছে, এই ব্যাপারটা মাথায় আর থাকবে না। আমার রাতের ঘুমটাও ভালো হবে, টেনশনে ঘুমাবো না। তাই প্রত্যেকটা কাজ, যে কোনো কাজই আমরা যখন করব একটু প্ল্যান করে ভেবেচিন্তে যদি করে নিই তাহলে দেখবি সেই কাজটার জন্য পরবর্তী সময়ে আমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না, এবং সেই কাজের যে প্রেশার, সেই কাজের যে টেনশন সেটাও আমাদের আর হবে না। একটু ভাবনা চিন্তা, একটু প্ল্যান, ব্যাস এটুকুই যথেষ্ট একটা সুন্দর সংসারকে সাজিয়ে তোলার জন্য। আমার এই কথাগুলো যদি কারো কাছে জ্ঞান মনে হয় তাহলে তারা প্লিজ ভিডিওটি স্কিপ করো। আমার যেটা মনে হয় যে আমি যেটা করে উপকার পেয়েছি বা আমি যেটা করে নিজেকে ভালো রাখতে পেরেছি, নিজেকে টেনশন ফ্রি রাখতে পেরেছি, আমি চাই যে আমার মতো আরও যারা হাউসওয়াইফ রয়েছে তারাও যেন সেই একই রকমভাবে নিজের জীবনটাকে উপভোগ করতে পারে কোনো রকম টেনশন ছাড়া। তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলা। আর বাকি যারা এগুলোকে জ্ঞান হিসেবে নেবে তারা প্লিজ এই ভিডিওটা স্কিপ করে যেও। দুপুরে খাবার সময় এখনও হয়নি, আরও ধরো হাতে 15-20 মিনিট সময় আমার রয়েছে। তো সেই সময়টাই আমি পরের দিনের সকালের যে সবজিগুলো মানে যা যা রান্না করব সেগুলো কেটে আমি রেখে দিচ্ছি। এখানে পরের দিন আমি ফুলকপির রোস্ট রান্না করব, তো সেই জন্য ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে রাখলাম। এই কাটাকাটির কাজগুলো আমি রাত্রিবেলা করি, তো আজ যেহেতু রাত্রে বাড়ি থাকবো না আর ফিরে এসে অনেকটাই রাত হয়ে যাবে, তখন আর সম্ভব হবে না, সেই জন্য আমি এই দুপুরেই কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এর সাথে মূলো শাক করব কালকে, তো সেই জন্য এই মূলো শাকের যে শীতটা সেখান থেকে পাতাগুলো এইভাবে ছাড়িয়ে রাখছি। এগুলো বেশ সময় সাপেক্ষ ব্যাপার, সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো করা সম্ভব হয় না। তো এরকম পাতাগুলো যদি একটু বেছে রেখে দিই, এই পাতাটা এখন কাটবো না কারণ শাক আমি যখন রান্না করি তখনই ওই ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে রান্না করি, তাই পাতাগুলো শুধু বেছে রেখে দেব, কাটবো না এখন। আর তারপর এই শাকের জন্য যে বেগুন রয়েছে মানে শাকে যে আমরা বেগুন ব্যবহার করি সেই বেগুনটা কেটে ধুয়ে রেখে দিচ্ছি। আর ভালো করে যদি বেগুন ধুয়ে রাখা হয় তাহলে একদিন থাকলেও সেই বেগুন আর কালো হয় না। সবজি কাটাকুটির কাজ তো শেষ, আর এদিকে যে শাকটা বেছে রাখলাম সেটা আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো। শাক এখন ধোবো না, যখন রান্না করব তখন ধুয়ে কেটে তারপর রান্না করব। শাক ধুয়ে রাখলে সেটা খারাপ হয়ে যেতে পারে। আর এর সাথে কাল মাছের ঝোল রান্না করব, তো সেই ঝোলের মশলা কিছু কাটার নেই, শুধু পেঁয়াজটা তখন কুচিয়ে নেব আর রসুন আগে থেকেই আমি ছাড়িয়ে রেখে দিই ফ্রিজে। চলো এই সবজিগুলো এখন ফ্রিজে রেখে দিই, এরপর দুপুরের খাওয়া দাওয়া করব। তারপর পুরো রান্নাঘর খুব ভালো মতো পরিষ্কার করে তারপর 1 ঘন্টা মতো সময় একটু বিশ্রাম নেব। এরপরও আমার হাতে বেশ কিছুটা সময় থাকবে, আর সেই সময়টায় আমার যে কাজ মানে ইউটিউবের এডিটিং, ভয়েস ওভার সেই সব কাজগুলো কমপ্লিট করব। তারপর একদম সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করছি।
এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। ওদিকে সন্ধ্যা প্রদীপ দিয়ে এখন এসেছি শাড়ি সিলেক্ট করতে। কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে এটা ভীষণ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যে কি পরবো না পরবো, কারণ এমনি সময় তো প্রচুর শাড়ি দেখা যায়, কিন্তু যখন কোথাও যাওয়ার ব্যাপার থাকে তখন চোখের সামনে শাড়ি খুঁজে পাওয়া যায় না। কমেন্টে জানিও তো তোমরাও সেই সমস্যার সম্মুখীন কিনা। চলো, এদিকে রেডি হয়ে গেছি, আর সেই বিয়েবাড়ির কিছু কিছু ক্লিপস আমি তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব। দেখে ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।